উনি হাওয়া খেতে আসেননি। হোম মিনিস্টার ব্যস্ত মানুষ, হোম মিনিস্টারের আন্ডারে ভারতবর্ষের এখানে তো 3টে বর্ডার আছে, দেখুন নেপাল, ভুটান, বাংলাদেশ। বাংলাদেশ যে কাজগুলো করছে সেগুলো একরকমভাবে বলতে পারেন ভারত বিরোধিতা করছে। আপনি যদি দেখেন ওদের প্রধানমন্ত্রীকে 2বার ডাকা হয়েছে, উনি ইন্টারেস্ট দেখাচ্ছেন না এবং এরকম সব শর্ত আরোপ করছেন যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, হাদি হত্যাকাণ্ডের আরোপীকে ফেরত দিতে হবে। এই ফেরত দেওয়ার সাথে ভিজিটের কোনো রিলেশন থাকে না, কোনো মানে দেশীয় সিক্রেট। হাদি হত্যার কথা, হ্যাঁ, এটা মানে উনি নাম নেননি, বাট এটা চালাকি করে বলেছিলেন যে আমি কিন্তু দরকার হলে বলে দেব। এবার কিছু বলে দিলে কি হবে, বাংলাদেশ আমাদের অ্যাটাক করে নেবে। বাট আপনি দেখিয়ে দিলেন যে আপনার কি জাত, যে আপনি দেশের সিক্রেটকে একটা মাইক নিয়ে সারা পৃথিবীর সামনে বলতে পারেন। পাকিস্তানে তুর্কির অনেক বড় বড় প্লেন ল্যান্ড করছে এবং আজকে পাকিস্তানের যিনি আসিম মুনির, তাকে একটি বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। দেখতে পাচ্ছি তুর্কি এবং চায়নার একটা প্রচ্ছন্ন সাপোর্ট আছে পাকিস্তানকে মদত দেওয়ার, এবং কিছু একটা ভারতের বিরোধে করবার চেষ্টা করছে। ভারত সেটা কিন্তু ওয়াকিবহাল আছে। রাষ্ট্রমন্ত্রী আজকে বললেন 1120 একর জমি দিয়েছেন শুভেন্দু অধিকারীর সরকার। একদম, এবং আমরা দেখেছি মানে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে উনি বিএসএফের ডিজির সাথে একটা মিটিং করেছিলেন। আমি আশ্চর্য হয়ে গেছিলাম এবং সেদিন যে এত ফাস্ট কি করে হলো, এবং আমার মনে ওটাই আসে যে তাহলে এতদিন কেন হচ্ছিল না। ওইটা আমার মন থেকে যাচ্ছে না আর কি, যে কেউ তো আটকে ছিল, এটা কে, সেটা সেই দেশের শত্রু কি কোনো দিন শনাক্ত হবে জানি না আমি। আমরা কিন্তু মানে প্রায় ধসে গেছি, আমি জানিও না এখন কতগুলো স্পাই ভেতরে ঢুকে বসে আছে, কাগজ বানিয়ে, পাসপোর্ট বানিয়ে, ভোটার আইডেন্টি কার্ড বানিয়ে, এবং বহাল তবিয়েতে হয়তো কলকাতায় বা অন্যান্য জেলায় বসে আছে। গত 1.5-2 মাসে না প্রায় অনেকগুলো মানুষ ধরা পড়লো যারা হয় পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করছিল, বা যারা কোনো না কোনোভাবে কোনো টেররিস্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিল। হামিদ বলে একটি ছেলে, যার মোবাইল ফোন থেকে একটি কিডন্যাপের ঘটনার জন্য এসটিএফ গিয়েছিল তাকে ধরতে, এবং পেয়ে গেল যে প্রায় আমাদের চিফ মিনিস্টারকে গতিবিধি সে নজরে রাখছিল। হামিদের থেকে একটি মেয়ের নাম বেরালো, মনে আছে, অর্পিতা বলে। একটা সাফিকুল বলে উত্তর দিনাজপুরের একজন ছেলে বেরালো গুপ্তচর। একজন সিম কার্ড পাচারি বেরালো নাসিরউদ্দিন আলী বলে, এ হচ্ছে কুচবিহারের। একজন রাশিদুল বেরালো কুচবিহারের, এ ফেক মানে ওই জাল নোটের পাচারকারী। তারপরে দিল্লির থেকে একটা ছেলে, না দিল্লি না, ব্যাঙ্গালোর থেকে একটি ছেলে বেরালো আসাদুল মাল্লিক বলে, এ কোনো সিকিউরিটি এজেন্সি কাজ করতো এবং পাকিস্তানের সাথে যুক্ত ছিল। অমিত শাহ রাজ্যে এসেছেন, কিন্তু অমিত শাহ কি করতে এসেছেন? অমিত শাহ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বলছেন যে সীমান্তের যে সমস্যা সেটা কার্যত দেখতে এসেছেন। শুভেন্দু অধিকারীর প্রশংসাও করলেন অমিত শাহ। আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। কিসের জন্য এসেছেন অমিত শাহ স্যার মেনলি? দেখুন, যেটা টিভিতে দেখছি, যেটা খবরের কাগজে পড়ছি, সেটা তো অফিসিয়াল যে উনি এসছেন। এসএসবির একটা মিটিং আজকে করলেন এবং সেখানে আমাদের মুখ্যমন্ত্রীও অ্যাটেন্ড করলেন, এবং আগামীকাল ওনার কিছু মিটিং আছে। আজকে একটা এক্সিবিশন আছে, এই যে 3টে নতুন আইন বানিয়েছে, যেটা আমরা আগে আইপিসি বলতাম, এখন বিএনএস বলি। আরেকটা হচ্ছে ওই প্রমাণ এভিডেন্স অ্যাক্ট, সেটার জায়গায় এখন আরেকটা অ্যাক্ট হয়েছে, সাক্ষী সংহিতা, আরেকটা ভারতীয় সাক্ষী সংহিতা, আরেকটা সিটিজেন প্রোটেকশন অ্যাক্ট, ওইটাও হয়েছে নাগরিক সংহিতা, এরকম কি সুরক্ষা সংহিতা। তো ওইটার একটা এক্সিবিশন আছে বিকালে, এবং সীমা সুরক্ষা বলের সাথে কথাবার্তা বলেছেন উনি, এবং সেখানে আমাদের আপনি যেটা বললেন মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন, এবং এটা বলেছেন যে 10-12 বছর ধরে জমি চাইছিলাম দেশের সুরক্ষার জন্য, পাইনি, এখন পেয়েছি। এটা আমি আপনার চ্যানেলে আগেও অনেকবার বলেছি যে এত তাড়াতাড়ি কী করে দিল। তার মানে কেউ একজন দিচ্ছিল না, বাধা হয়ে দাঁড়িয়েছিল। দেখানো হচ্ছিল ওখানকার লোকাল লোকজন দিচ্ছে না, বাট দেখা গেল যে লোকাল লোকজন না, কোনো সরকার বা কোনো রাজনৈতিক দল যারা ভারতবর্ষের শত্রুদের সাথে মিলিত হয়ে কাজ করছিল, হয়তো, আমি জানি না, এরকম একটা সন্দেহ হয়। আমি আগেও প্রকাশ করেছি এটা, বাট তার তদন্ত হবে কিনা জানি না। ঠিক আছে, ভালো কথা যে পেয়েছি। ক্ষমতায় আসার সাথে সাথে স্যার স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বললেন 1120 একর জমি দিয়েছেন শুভেন্দু অধিকারীর সরকার। একদম, এবং আমরা দেখেছি মানে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে উনি বিএসএফের ডিজির সাথে একটা মিটিং করেছিলেন। আমি আশ্চর্য হয়ে গেছিলাম এবং সেদিন যে এত ফাস্ট কি করে হলো, এবং আমার মনে ওটাই আসে যে তাহলে এতদিন কেন হচ্ছিল না। ওইটা আমার মন থেকে যাচ্ছে না আর কি, যে কেউ তো আটকে ছিল, এটা কে, সেটা সেই দেশের শত্রু কি কোনো দিন শনাক্ত হবে জানি না আমি। আচ্ছা, সেকেন্ডলি উনি কিছু জমি দিয়েছিলেন আপনার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার NHIDCLকে বর্ডার এরিয়ায়, বিশেষ করে শিলিগুড়ি করিডোরের এরিয়াতে করতে।
এবার আসি আপনার প্রশ্নে, যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, ওনার অফিসিয়াল প্রোগ্রামে এই দুটো আছে আজকে এবং আগামীকাল ওনার একটা মিটিং আছে, যেটাতে বিএসএফ, ইন্টেলিজেন্স এজেন্সিরা, সিকিউরিটি এজেন্সিস এবং রাজ্য সরকার থাকবে। এবং সেটা আছে, কিছু পলিটিক্যাল এজেন্ডাও আছে। একটা গোর্খাল্যান্ডের ওপরে আগে আমরা যেটাকে বলতাম, তাদের একটা সেটেলমেন্টের কথা ওনারা ইলেকশনের আগে বলেছিলেন। তো আগের সরকারের সময় ওরা একটা কিছু বানিয়েছিলেন, দার্জিলিং গোর্খা সামথিং। তো এখন বিমল গুরুং যিনি আছেন গোর্খা জনমুক্তি মোর্চা, তারও নাকি কালকে একটা মিটিং ওনার সাথে করবার কথা আছে। তো এগুলো রাজনৈতিক হবে, দলীয় হবে। কিন্তু জানেন, আমি তো দেখুন অ্যানালিসিস করি, এবং আমরা যেহেতু একসময় সরকারে ছিলাম, তো কিছু তো তার ভেতরের পেছনের গল্প থেকে যায়, যেটা সাধারণ মানুষ দেখতে পায় না। উনি তো এখানে এই সব কাজগুলো করতেই আসেননি। কিছু ব্যাপার ঘটছে জানেন, যেগুলো আপনারাও দেখছেন, আমরাও দেখছি, কিন্তু আমরা একটু অন্য চোখে দেখি। আপনি যদি দেখেন, গত 1.5-2 মাসে না প্রায় অনেকগুলো মানুষ ধরা পড়লো, যারা হয় পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করছিল, বা যারা কোনো না কোনোভাবে কোনো টেররিস্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিল। হ্যাঁ, আমি নামগুলো বসে লিখছিলাম, তখন আপনি দেখেন, যদি কিছুদিন আগে শুরু হলো, হামিদ বলে একটি ছেলে, যার মোবাইল ফোন থেকে একটি কিডন্যাপের ঘটনার জন্য এসটিএফ গিয়েছিল তাকে ধরতে, এবং পেয়ে গেল যে প্রায় আমাদের চিফ মিনিস্টারকে গতিবিধি সে নজরে রাখছিল। হামিদের থেকে একটি মেয়ের নাম বেরালো, মনে আছে, অর্পিতা বলে। তারপর আরেকটি ছেলের নাম বেরালো, সে একটি নন বেঙ্গলি ছেলে, তার নাম। এরপরে পর জানেন, দেখলাম যে রানা রফ বলে একটি ছেলে বেরালো। আমি নামগুলো লিখছিলাম। একটা সাফিকুল বলে উত্তর দিনাজপুরের একজন ছেলে বেরালো, গুপ্তচর। একজন সিম কার্ড পাচারি বেরালো, নাসিরুদ্দিন আলী বলে, এ হচ্ছে কুচবিহারের। একজন রাশিদুল বেরালো, কুচবিহারের, এ ফেক মানে ওই জাল নোটের পাচারকারী। তারপরে দিল্লির থেকে একটা ছেলে, দিল্লি না, ব্যাঙ্গালোর থেকে একটি ছেলে বেরালো, আসাদুল মাল্লিক বলে, এ কোনো সিকিউরিটি এজেন্সি কাজ করতো এবং পাকিস্তানের সাথে যুক্ত ছিল। তারপরে দিল্লির একটি ছেলে বেরালো, বাঙালি ছেলে, প্রদীপ্ত বসু, এ প্রপার গুপ্তচর, এবং এ সিম কার্ড পাচার করতো, এবং ওখান থেকে ইন্ডিয়ান সিম কার্ডে ওরা কথা বলতো পাকিস্তানের লোকেরা। এবং আজকে দেখছিলাম মিডিয়াতে, ফাজালে বলে একটি ছেলে বেরিয়েছে, যে নাকি আবার নিজের ভাই কোনো রাজনৈতিক দলের সভাপতির, ইসলামপুরের, হ্যাঁ তৃণমূলের, বা এরকম বলছে, মিডিয়াতে বলছে আর কি। এইগুলো এতগুলো কি করে ধরা পড়ছে, এবং আরও অনেক ধরা পড়বে মনে হচ্ছে। শুনতে পাচ্ছি আরও 4 জন নাকি ধরা পড়বে আজকে রাতে। এইগুলো কি ব্যাপার? তার মানে কি আমরা একটা আগ্নেয়গিরির ওপর বসে আছি? সেটা কি একটা কারণ হতে পারে যে ইন্টেলিজেন্স এজেন্সির সাথে উনি হয়তো, সব কথা তো টেলিফোনে বলা উচিত না, তো হয়তো উনি সেই একটা কিছুর ব্যাপারে এসছেন। আরেকটা অত্যন্ত চিন্তার ব্যাপার, যেটা হচ্ছে বাংলাদেশ যে কাজগুলো করছে, সেগুলো একরকমভাবে বলতে পারেন ভারত বিরোধিতা করছে। আপনি যদি দেখেন, ওদের প্রধানমন্ত্রীকে 2বার ডাকা হয়েছে, উনি ইন্টারেস্ট দেখাচ্ছেন না, এবং এরকম সব শর্ত আরোপ করছেন যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, হাদি হত্যাকাণ্ডের আরোপীকে ফেরত দিতে হবে। এই ফেরত দেওয়ার সাথে ভিজিটের কোনো রিলেশন থাকে না। এবার উনি হয়তো বুঝতে পারছেন না কেন বলছি এই কথাটা। কিছুদিন আগে একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল, ভারত যেন শেখ হাসিনাকে তার ভূমির থেকে কোনো কথা বলতে না দেয়। সেখানে ভারতবর্ষ বলেছিল, যেই জায়গায় উনি যাচ্ছেন কথা বলতে, সেটা একটি ব্যক্তিগত মালিকানা মিডিয়া হাউস, তার সাথে ভারতের সরকারের কোনো সম্পর্ক নেই, এবং সরকার সেই ওনার যা মত সেটার সাথে সহমত না, কিন্তু সরকার ওনাকে বাধা দেবে না। তারপরে দেখা গেল ওরা একটা ফেসবুকে বিদেশ মন্ত্রক থেকে একটা অত্যন্ত জঘন্য ভাষায় একটা রিপোর্ট দিল বাংলাদেশ থেকে, অত্যন্ত জঘন্য ভাষা, কূটনৈতিক ভাষা না, তাতে শেখ হাসিনাকে মার্ডারার, এরকম করে ক্রিমিনাল, এইসব কথা বলে লেখা হলো। এটা কূটনীতির ভাষা না। এইটা কেউ লেখাচ্ছে, মোস্ট প্রবাবলি পাকিস্তানের লোকেরা লেখাচ্ছে। এই মুহূর্তে তো বাংলাদেশের লোকেরা পাকিস্তানে বসে আছে, ইন্টেলিজেন্স কর্তারা। মানে স্যার, একটা জিনিস, যে পশ্চিমবঙ্গ এখন অস্থির, সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী 3 দিন সময় দিচ্ছেন পশ্চিমবঙ্গে। হ্যাঁ, আমার মনে হয় যে আরও বড় কিছু হতে পারে। কেন বলছি, গত কয়েক ঘন্টা, 24 ঘন্টা হয়নি, পাকিস্তানে তুর্কির অনেক বড় বড় প্লেন ল্যান্ড করছে, এবং আজকে পাকিস্তানের যিনি আসিম মুনির, তাকে একটি বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে তাদের সংবিধানের মাধ্যমে। মানে তিনি এক প্রকারে হর্তাকর্তা বিধাতা হয়ে গেলেন পাকিস্তানের আর কি, একদম সংবিধানের মাধ্যমে। এটা অ্যামেন্ডমেন্ট 144 বা এরকম কিছু, মনে পড়ছে না আজকের খবর। এবং সেখানে আমি দেখতে পাচ্ছি তুর্কি এবং চায়নার একটা প্রচ্ছন্ন
সাপোর্ট আছে পাকিস্তানকে মদদ দেওয়ার, এবং কিছু একটা ভারতের বিরোধে করবার চেষ্টা করছে ভারত, সেটা কিন্তু ওয়াকিবহাল আছে। একটা কথা আমি এখানে আপনার দর্শকদের বলতে চাই, আজকে জানেন গতকাল এতদিন অবধি ভারতের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে বক্তব্য দেওয়া হতো, তাতে একটা মানে অন্যরকম সুর থাকতো। ভারত মানে বাংলাদেশকে এক প্রকার যেন ভারত খুব মানে রিকোয়েস্ট করছে এরকম। গতকাল দেখলাম একটু সুর বদলালো, যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক মানে দেওয়া নেওয়ার উপর এখন থেকে নির্ধারিত হবে। মানে কি হচ্ছে দেখুন, তারেক রহমান উনি প্রধানমন্ত্রী, সম্মান জানিয়ে বলছি, উনি চায়না যেতে পারছেন, আরও অনেক জায়গায় যেতে পারছেন, ভারত যেতে পারছেন না, এবং সেইখানে নানান রকম শর্ত দিচ্ছেন। বাট যখন তখন হাত পায়ে ধরে আমাদের থেকে ডিজেল কিনছেন, আমাদের থেকে বিদ্যুৎ নেওয়ার চেষ্টা করছেন। ওনার দেশ কিন্তু অন্ধকারে ডুবে আছে। বাংলাদেশ এখন 12 ঘন্টা 14 ঘন্টা লোডশেডিং চলছে, ঢাকা বাদ দিয়ে বাকি জায়গায় কমপ্লিট বাংলাদেশে। মানুষের জিনিসপত্রের দাম, লঙ্কা, ডিম এগুলোর দাম বেড়ে গেছে, পাউরুটির দাম খুব বেড়ে গেছে। এবং বাংলাদেশে উনি পাকিস্তানের কথায় নাচছেন, হয়তো কিছুটা চীনের কথাও নাচছেন। উনি বুঝতে পারছেন না যে এই যে ভারত ছোট্ট একটি ডিপ্লোম্যাটিক কূটনীতিক ভাষা প্রয়োগ করলো, যে মানে ওরা বললো রেসিপ্রোসিটি মানে পারস্পরিক নেওয়া দেওয়ার উপরে সম্পর্ক এরপর থেকে নির্ধারিত হবে। ভারত কিন্তু একটা স্ক্রু ঘোরালো, এবং ভারত কিন্তু যখন মুখ ফিরিয়ে নেবে তখন বাংলাদেশ কিন্তু হাতে পায়ে ধরবে, এবং তখন হয়তো সকাল সন্ধ্যে আসবে, সকালের ফ্লাইটে আসবে, আবার বিকেলের ফ্লাইটে ফেরত যাবে, আবার পরের দিন সকালের ফ্লাইটে আসবে হাতে পায়ে ধরতে। কারণ এদের অ্যাটিচিউডটা হচ্ছে আমরা ভারতকে চোখ রাঙাবো, ভারত আমাদের জিনিস দিয়ে যাবে। জানেন সাধারণ মানুষ বাংলাদেশের মধ্যে কি বলা হয় যে আমরা তো কিনছি ভারত থেকে পেট্রোল, তো কিনছি তো আমরা তো পয়সা দিয়ে নিচ্ছি, ফ্রি তো নিচ্ছি না। আরে ভারত যদি তাদের বিক্রি না করে, কার কাছ থেকে নেবে? আর ভারতের বিক্রি না করলে কি হবে? কত টাকার লস হবে? ভারতের যা টাকার খনি, তাতে ভারতের কোনো গায়েই আসবে না ওই লসটা। আরেকটা বিষয়, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকগুলোই থাকতেন না, কিন্তু এটা যে দেশের ব্যাপার তিনি সেটা বুঝতেন না, সব কিছুতে রাজনীতি নিতেন, রাজনৈতিক মনে করতেন। আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক কথা বলবো না এখানে, এটা বিজেপি আর তৃণমূলের ব্যাপার না। ব্যক্তিগতভাবে যেহেতু আমি দেশের মিলিটারির একটা অংশ ছিলাম এবং এই সব জায়গাগুলো দেখেছিলাম, প্যারামিলিটারি ফোর্সেরও বড় পোস্টে ছিলাম, আমার কাছে অসীম ভাগ্য যে এই বাংলাদেশের বর্ডারটা এখন সুরক্ষিত হবে। আমরা কিন্তু মানে প্রায় ধসে গেছি, আমি জানিও না এখন কতগুলো স্পাই ভেতরে ঢুকে বসে আছে, কাগজ বানিয়ে, পাসপোর্ট বানিয়ে, ভোটার আইডেন্টি কার্ড বানিয়ে, এবং বহাল তবিয়েতে হয়তো কলকাতায় বা অন্যান্য জেলায় বসে আছে। তার আমার কোনো গিনতির হিসাব নেই। বাট অন্তত যে মানে স্রোতটা আসছিল সেটা বন্ধ হয়েছে, এবং মুখ্যমন্ত্রীর যেটা এই অনুপ্রবেশ নিয়ে স্ট্রং একটা অবস্থান, সেটাতে বাংলাদেশের পার্লামেন্টে মানে ওদের জাতীয় সংসদেও ত্রাহি ভাব হয়েছে। এবং উনি যেটা বলছেন আমি ওনার সাথে সহমত। এখানে সব কিছুই রাজনীতিক মাপকাঠিতে হতো, দেশের সিকিউরিটি হলো না। যদি দেশের সিকিউরিটির কথা চিন্তা করা হতো, আপনি যদি দেখেন আমাদের তখনকার মুখ্যমন্ত্রী, যখন উনি মুখ্যমন্ত্রী একটি সভা করেছিলেন কলকাতার কোনো একটা রাস্তায়, বেশি লোক হয়নি, কিন্তু তাতে উনি বলেছিলেন, হোম মিনিস্টার ওনাকে বলেছিলেন, বলে কোনো একটি বাংলাদেশের কোনো একজন মানুষ তাকে মারার কোনো ব্যাপার, কোনো মানে দেশীয় সিক্রেট, হাদি হত্যার কথা, হ্যাঁ এটা মানে উনি নাম নেননি, বাট এটা চালাকি করে বলেছিলেন যে আমি কিন্তু দরকার হলে বলে দেব। এবার কিছু বলে দিলে কি হবে? বাংলাদেশ আমাদের অ্যাটাক করে নেবে। বাট আপনি দেখিয়ে দিলেন যে আপনার কি জাত, যে আপনি দেশের সিক্রেটকে একটা মাইক নিয়ে সারা পৃথিবীর সামনে বলতে পারেন। তো ফলে সেখানে আর কি বলবো বলুন, এখানে তো কিছু বলার নেই। আমার মতো যারা সুরক্ষা সম্বন্ধে জানে তাদের কাছে এটা রাজনৈতিক পরিবর্তন না, এটা ভারতবর্ষের সিকিউরিটির একটা পরিবর্তন হয়েছে। ঠিক স্যার, এই অমিত স্যার 3 দিন সফর কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের জন্য বড় চমক থাকবে, পশ্চিমবঙ্গ সুরক্ষা ক্ষেত্রে অনেকটা মানে ভালোভাবে কাজটা এগোবে। দেখুন উনি যখন এসছেন তো উনি হাওয়া খেতে আসেননি। হোম মিনিস্টার ব্যস্ত মানুষ, হোম মিনিস্টারের আন্ডারে ভারতবর্ষের এখানে তো 3টে বর্ডার আছে, দেখুন নেপাল, ভুটান, বাংলাদেশ, তাই না, পাশাপাশি বর্ডার 3টে। তো এখানে উনি এসছেন যখন, ডেফিনেটলি ওনার কোনো আরেকটা এজেন্ডা থাকবে যেটা আমরা জানতে পারবো না। সেটা কী করে জানবো আমরা? যেমন ভারত যখন সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, আপনি তো ঘুমাচ্ছিলাম, ভোর 6টায় দেখলাম আমাদের দেশ গিয়ে সার্জিক্যাল এয়ারফোর্স গিয়ে বালাকোটে স্ট্রাইক করে এসছে। তার আগেও ভারত করেছিল। অফ সিঁদুরে যখন হলো, বড় কিছু ঘটতে পারে, এবং পাকিস্তানও কিন্তু বড় কিছু করতে পারে ভারতবর্ষে। কারণ তুর্কি, পাকিস্তান এবং সৌদি আরব রিসেন্টলি একটা ট্রিটি সই করেছে,
এবং তারপরে কিছু তুর্কির প্লেন পাকিস্তানে নামছে, লোকে বলছে বড় বড় প্লেন, মানে যুদ্ধ ছোট ছোট প্লেন না, যেগুলো মানে ট্রাক লরি নিয়ে যেতে পারে এরকম প্লেন, আর সেগুলো তো লোকানো যায় না, আমাদের রাডার ধরে ফেলে, সারা পৃথিবী দেখছে সেটা, এবং সেইগুলো নামছে এবং তার থেকে লোকে সন্দেহ করছে অনেক ড্রোন, অনেক মিসাইল সব নামানো হচ্ছে। এবার ভারত প্রস্তুত আছে, সেটাতে কোনো চিন্তার ব্যাপার নেই, বাট আমার মনে হয় এই জায়গাটাতে এখন আমরা এই বাংলাদেশের বর্ডারটা সিল করা হওয়াতে এই জমি বিএসএফের এবং পুরো এরিয়াটা একটা ফোর্সের আন্ডারে চলে এলো, মানে ভারত সরকারের আন্ডারে চলে এলো পুরো জায়গাটা। আপনি যদি দেখেন মানে চীনের বর্ডার বলুন, নেপাল বর্ডার বলুন, ভুটান বর্ডার বলুন, বাংলাদেশ বর্ডার বলুন, ইউপির নেপাল বর্ডার বলুন, সব কিছু একই সরকারের আন্ডারে চলে এলো। এইটা একটা আনন্দের ব্যাপার, এইখানটাতে একটা বড় ফাঁকা জায়গা ছিল।